প্রিয় দর্শক, সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দৈনিক বাংলা খবর পত্রিকার নিয়মিত আয়োজন বাংলাদেশের জাতীয় দৈনিক এবং স্থানীয় দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান। সেই সাথে আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দৈনিক বাংলা খবর পত্রিকার প্রধান সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক কিরণ শর্মা। ভাইয়া, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। আমি প্রথমেই বাংলাদেশের জাতীয় দৈনিক এবং স্থানীয় দৈনিক পত্রিকার প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো পড়ছি। প্রথমেই আছে দৈনিক যুগান্তর। থেমে গেল প্রতিবাদের কণ্ঠ, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত। বিরূপ প্রভাব পড়বে শ্রমবাজার ও জ্বালানি খাতে। এরপরেই আছে দৈনিক কালবেলা। যুদ্ধের আগুনে দেশের অর্থনীতি জ্বলতে পারে, মাথা নোয়াবে না অগ্নিগর্ভ ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কতদিন লড়বে ইরান। এবং এরপরে আছে চট্টগ্রামের দৈনিক আজাদী। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিশ্চয়তা। এই ছিল আমাদের আজকের জাতীয় দৈনিক এবং স্থানীয় দৈনিক পত্রিকার প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদ। আমি এবার চলে যাচ্ছি মূল আলোচনায়। ভাইয়া, প্রথমে আমরা জানতে চাচ্ছি, এই যে আমেরিকা, ইসরায়েল, ইরান একটা বিশ্বযুদ্ধের মতো আসলে তৈরি হয়েছে, যেটা সবারই অভিমত, সবাই বলছে। সেই সাথে এই যে মুসলিম দেশগুলোর মধ্যে একটা যে ঐক্য না থাকা, এবং সেই সাথে ইরান মুসলিম দেশ হিসেবে অন্য দেশগুলোকে পাশে না পাওয়া, সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি। তার মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আসলে এই যুদ্ধ কতদিন চলবে এবং আমেরিকার আসলে মূল উদ্দেশ্যটা কি? ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আপনি আহ্বান জানিয়েছেন, আমরা লক্ষ্য করেছি যে মধ্যপ্রাচ্য শুধু ইরানে যে এই যে এবার আক্রমণ হয়েছে তা শুধু নয়, ইরানে ঠিক আরও কয়েক মাস আগে ইসরায়েল আক্রমণ করেছে এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র সেই আক্রমণে অংশগ্রহণ করে ইরানের ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছিল, শুধুমাত্র সেখানে পারমাণবিক অস্ত্র আছে বলে। আমরা তার আগে আর একটু পূর্বের দিকে লক্ষ্য করলে আমি দেখি যে 1991 সালে খুব সম্ভবত, তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল জর্জ বুশ। তো তখন ইরাকিও ঠিক সেম বলছিল যেখানে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ইরানে সেই সময় ইরাকে আক্রমণ করে সেখানে তাদের শুধু আক্রমণ করে নেয়, পুরো দেশটিকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। তছনছ করে দেওয়ার পর দেখা গেল যে সেখানে আর কোনো পারমাণবিক অস্ত্র আসলে টোটালি খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ দেখা গেল সেখানে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে নির্মমভাবে হত্যা করে। আমরা এই বিষয়ের মধ্য দিয়ে আমরা এই যে হত্যাকাণ্ড, মধ্যপ্রাচ্যের যে একটা স্বাধীন দেশের একজন প্রেসিডেন্টকে এইভাবে অন্য একটা দেশের প্রেসিডেন্ট অন্য একটা দেশ এইভাবে আক্রমণ করে যে মেরে ফেলবে, এইটা কখনো মানে আন্তর্জাতিক বিশ্বে এটা কখনোই আমরা আশা করি না। তারপরেও ঘটে চলেছে, যেখানে আমাদের জাতিসংঘ শুধু নামমাত্র এই যে ঘটনাটি আমরা সম্প্রতি ঘটলো গত শনিবার, যে মানে একেবারে কোনো কথাবার্তা ছাড়া আগে থেকে প্রস্তুতি নিয়েছে, যুদ্ধ আলোচনা চলছে, যে পারমাণবিক অস্ত্র আছে। আমেরিকার প্রেসিডেন্ট
বারবারই ট্রাম্প বলছিলেন যে আলোচনা চলছে, আবার এর ভিতরে ভিতরে তারা প্রস্তুতি নিয়েছে যে আক্রমণের জন্য। তো এটা ইরানের যে এই যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনি, তিনি বীরের মতো, মানে বীরের মতো বলেছেন যে আমরা আলোচনা করব, কিন্তু আমরা মাথা নত করব না। কিন্তু মাথা তিনি নত করেননি। এই মধ্যপ্রাচ্যে আরও কতগুলো হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেই রাষ্ট্রপ্রধানদের সাথে। সাধারণত আমরা দেখেছি যে আসলে মুসলিম যে দেশগুলো আছে, আমেরিকা বরাবরই তাদের যে আগ্রাসী ভূমিকা সেটা কিন্তু বরাবরই তারা রেখেই চলেছে, এবং তার সাথে এই যে ইসরায়েল, আমেরিকা এবং ইসরায়েল মিলে যে একের পর এক আসলে মুসলিম দেশগুলোকে একটা ধ্বংসের যে চেষ্টা তারা করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আসলে ফিলিস্তিনের কিন্তু মানবিক একটা বিপর্যয় ঘটেছে, এবং ফিলিস্তিন এখনো কিন্তু আসলে সেখান থেকে তারা উত্তরণ ঘটাতে পারেনি, বা আসলে ফিলিস্তিনের অবস্থা ভয়াবহ বা ভালো নয়। তার মধ্যে এই ধরনের একটা এই যে বিশ্বযুদ্ধের যে একটা দামামা আমেরিকার সাথে আসলে ইরানের এই যে এটা যে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, আমরা এর মধ্যে আমরা দেখেছি যে এই যে ফিলিস্তিনি শিশুদের, ফিলিস্তিনি নারীদের হাসপাতালে, এমনকি দেখা যায় প্রার্থনালয়েও সেই ইসরায়েলি হামলায় লক্ষ লক্ষ লোক, মানে হাজার হাজার লোক মারা গেছে। সেই সাথে নারী এবং শিশুরা কিন্তু বেশি সেখানে এই যে সেখানে মারার পরে যে একটা শহরকে সম্পূর্ণ একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু আমরা তো লক্ষ্য করলাম যে সেখানে এই যে বিশেষ করে যেটা আপনি বলছিলেন যে মধ্যপ্রাচ্যে যে মুসলিম দেশগুলো, এখানে সবচেয়ে সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আমরা লক্ষ্য করছি সৌদি আরব, তারপর আরব আমিরাত, কুয়েত, জর্দান, তারপরে এখানে বাহরাইন, কাতার, এই কতগুলো দেশ আছে পাশাপাশি। এই দেশগুলো ও সিরিয়া কিন্তু সংগঠিত থাকতে পারলো না। তারা দেখা গেল যে একে অপরের বিরুদ্ধে তারা লেগেই আছে। এই যুদ্ধ দেখা গেল যে এই মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে, এই ঘাঁটিগুলো করার কারণেই আজকে ইরানে আক্রমণ করতে পারলো যুক্তরাষ্ট্র। কিন্তু যুদ্ধ এই যে প্রস্তুতিটা, যে যুক্তরাষ্ট্র যে আক্রমণ করবে, এর প্রস্তুতি তো লক্ষ্য করা গেছে যে তাদের যে এই আব্রাহাম লিঙ্কন যে জাহাজটির মাধ্যমে যেখানে শত শত বিমান অবস্থান করে, এগুলো যখন এখানে আনা হলো তখন তো একটা প্রস্তুতি ইরানও ভিতরে একভাবে নিয়েছে। কিন্তু যারা ইরানের পাশে দাঁড়ানোর কথা, যে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, তারা পাশে থাকার কথা, কিন্তু তারা আগে ভাগে কিন্তু এই যুদ্ধের প্রশ্নে প্রস্তুতির মধ্যে অনেকটা রহস্যজনক ভূমিকা কিন্তু তারা তখন এই যে যুদ্ধের প্রস্তুতির প্রাককালে যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন এখানে ঘাঁটিগুলো নিজস্ব ঘাঁটি আছে, তার মধ্যে তারা অতিরিক্ত ভাবে বিমান, তারপর যুদ্ধজাহাজ এখানে নিয়ে আসলো, সাবমেরিন নিয়ে আসলো, তখন অন্য যে মিত্র দেশগুলো ইরানের তাদের তো সেই একই ধরনের প্রিপারেশন থাকার কথা। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সেই ধরনের প্রিপারেশন সেখানে নেই। সেই প্রিপারেশন না থাকার কারণেই আজকে একেবারে কি বলবো নির্লজ্জভাবে একটা দেশের সরকারকে, একটা দেশের সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা, এবং পাশাপাশি দেখা গেল যে এই অন্যান্য যারা প্রথম সারির যে সকল নেতারা যুদ্ধের নেতৃত্ব দেয় তাদেরকে মেরে ফেলা হয়েছে। তাদের অপরাধটা কি এখানে? যে আজকে যে কিছু শিক্ষার্থী স্কুলে তারা মারা গেল, তো তাদের যদি গোয়েন্দারাই ঠিকভাবে করে, তাহলে এই হামলার মধ্যে দিয়ে যে সাধারণ মানুষ যারা মারা গেল তাদের এই দায়িত্ব কে নেবে? পক্ষান্তরে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি যে মধ্যপ্রাচ্যে এর অন্যান্য দেশগুলোতে, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশগুলো, উন্নয়নশীল দেশগুলোর মানুষ যারা ওখানে কর্মের তাগিদে রয়েছেন, জীবন জীবিকার জন্য তারা রয়েছে। এরই মধ্যে আমরা দুবাইতে একজন মারা গেল, তারও কিন্তু অনেকটা সংখ্যার মধ্যে রয়েছেন।
দুবাই এবং থেকে অনেক ফ্লাইট কিন্তু বন্ধ রয়েছে হ্যাঁ, বাংলাদেশের বাংলাদেশ সাথে। বা এই তো এই যে আমরা অর্থনৈতিকভাবে এটার জন্য এই যুদ্ধ আমাদেরকে তো অর্থনৈতিকভাবে একদম পঙ্গু করে। বিভিন্ন দেশগুলো আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব। জ্বালানিতে আমরা জ্বালানি যদিও আমাদের বাংলাদেশ সরকার এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে জ্বালানি সংগ্রহের জন্য জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে এখানে হরমুজ প্রণালী, যেখানে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। ইরানের মধ্য দিয়েই যেতে হবে সকলকে, এই মাঝখান দিয়ে যেতে হবে। এই হরমুজ প্রণালী যদি না যেতে পারে তাহলে এখানে অনেক দূর থেকে ঘুরিয়ে এসে এই জ্বালানি খরচ সংগ্রহ করতে আরও জ্বালানি খরচ বেড়ে যাবে। তো অর্থাৎ যে মূল্য, এই জ্বালানি খরচের মূল্যর উপর ভিত্তি করে অন্যান্য পণ্যের দামও কিন্তু হু হু করে বেড়ে যাবে। এবং ডলারের দেখা গেল যে ডলারের উচ্চ ঊর্ধ্বগতি হবে এবং বিভিন্ন মুদ্রা নিম্নগতি হবে। এই জিনিসটা যুদ্ধের মধ্য দিয়ে আমরা যে একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে যুদ্ধ বাঁধালে এর মধ্যে আরেকটা জিনিস আমাদের লক্ষণীয় বিষয়, যে একটা স্বাধীন দেশের কিছুদিন আগে আমরা দেখলাম যে একজন প্রেসিডেন্টকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে একদম তুলে নিয়ে গেছে ওই দেশের। এটা বিষয়টা আসলে একদিকে যেমন উদ্বেগের, অন্যদিকে এখন এমন একটা বোঝা যায় যে আসলে পৃথিবীতে দেশ একটাই। আমরা দেখতেছি যে দেশ একটা, সেটা প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী সবকিছু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এবং সেক্ষেত্রে অনেকে তাকে একটু পাগলাটিও কিন্তু বলে থাকে, যেহেতু তার হুটহাট এই জিনিসগুলো। আর এর মধ্যে আরো একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এই যুদ্ধ বাঁধানোর আগে যে কথায় কথায় এক একটা দেশের উপর ট্যাক্স আরোপ করা, এই যে ট্যাক্স আরোপ করার মধ্য দিয়ে দেশগুলোকে মানে আষ্টে বৃষ্টি বেঁধে ফেলার একটা কৌশল, যে 50% ট্যাক্স দিলাম, কথা মানলো না 100% করে দিলাম। এইগুলো হকচকিত সিদ্ধান্ত, যে হটকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে যে যখন খুশি তাই করা। আবার দেখা গেলো যে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে একটা সমঝোতা হয়ে গেলে তখন আবার ট্যাক্স কমিয়ে ফেলা। আমরা এমনটাই লক্ষ্য করছি, যেমন ভারতের ট্যাক্স 50% বেড়ে গেলো, 25% থেকে 100% বেড়ে গেল, আবার এখন 28% চলে আসলো, সম্পর্ক শীতলতার মধ্যে দিয়ে। তো একটি দেশের এই ধরনের যে সরকার রাষ্ট্রপ্রধান যিনি থাকেন, তার এই ধরনের যে একটা সিদ্ধান্ত বা এই ধরনের আচরণ, এটা গোটা বিশ্ব ভালো চোখে দেখছে না। যুদ্ধের কোনো দেশের অর্থনীতি চলতে পারে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিশ্চয়তা। আসলে এর মধ্যে হয়তো অনেকে আশঙ্কা করছেন যে বিদ্যুৎ, জ্বালানি এবং তেলের ক্ষেত্রে আসলে একটা অস্থিরতা, তেলের বাজারে একটা অস্থিরতা দেখা দিতে পারে। সেই সাথে স্বর্ণের বাজারেও একটা অনেক বড় রকমের একটা হয়তো দরপতন বা হয়তো বাড়তেও পারে, যে কোনো পণ্যের ঊর্ধ্বগতি হবে। এবং সেই সাথে যে এই যে প্রতিটা জিনিসের বিভিন্ন পণ্যের যে দাম বৃদ্ধি পাওয়া, সেটাও কিন্তু ঘটতে পারে। এই বিষয়ে একটু জানতে চাইছি। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন যে জ্বালানি, এটা সত্যি একটা বিষয়, যে আমরা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে আমরা বিভিন্ন পণ্য ঊর্ধ্বগতি এবং জ্বালানি সংকট দেখা গেল। সেখানে পৃথিবীর সবচেয়ে বেশি জ্বালানি রয়েছে রাশিয়ার কাছে। খুব সম্ভবত তারা 30% উৎপাদন করে থাকে, আর সৌদি আরব 12%। এই দুটা দেশই দেখা যায় পৃথিবীর প্রায় অর্ধেক জ্বালানি উৎপাদন করে। তো সেখানে দেখা গেল যে এই দুইটা দেশের নিয়ন্ত্রণের জন্য এদিকে যে ভেনেজুয়েলা, এখন রাশিয়া থেকে তো তেল নেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, এখন সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্র তেল জ্বালানি নিয়ে থাকেন, কিন্তু রাশিয়া থেকে পাচ্ছে না। রাশিয়ার বিরুদ্ধে সেই ইউক্রেনের পক্ষ নেওয়ার কারণে যুক্তরাষ্ট্র, আমরা লক্ষ্য করছি যে রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আবার করেছে। এই অবরোধের কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন দেশ মানে যে বাজারের যে প্রকৃত মূল্য সেই অনুযায়ী তারা জ্বালানি কিনতে পারছেন না। জ্বালানি কিনতে না পেরে অন্য মানে ভিন্ন নামে ভিন্ন প্রক্রিয়ায় তারা এই যে বিশেষ করে ভারত, চীন, এই সকল দেশগুলো সেখান থেকে এই রাশিয়া থেকে তেল কিনতেছে। এই তেল কেনাটা মধ্য দিয়ে এই সম্পর্কের
ফাটল সম্পর্কের অবনতি ভারত এবং চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আগের চেয়ে আরও বেশি অবনতি হয় শুধু তেল কেনাকে কেন্দ্র করে। তেল এখন ঠিক একই ঘটনা, এখন শুধুমাত্র তাদের লাইনে রয়েছে সৌদি আরব তো সারা বিশ্বে তো তেল সরবরাহ করতে পারবে না, কারণ তারা তো এত তেলের মালিক নেই। যার কারণে এই আমেরিকা এই এক হলো ভেনেজুয়েলা যে আক্রমণের বড় কারণটা হচ্ছে ভেনেজুয়েলাটা আমার তেলটা আমার নিয়ন্ত্রণে রাখতে হবে। আসলে প্রতিটি দেশেই কিন্তু আমরা দেখেছি যে তাদের যে খনিজ সম্পদ বা তেল, এই তেলের জন্যই কিন্তু আসলে এই আগ্রাসী আসলে এই যে যুদ্ধ বা আমি যাই বলি, মানে আমেরিকার মূল কারণটা হচ্ছে কিন্তু এটাই। এবং সেই সাথে আসলে মুসলিম দেশগুলোর এক না থাকা বা ধর্মীয় যে আসলে একটা যে আমি কি বলবো যে গোড়ামি বা তাদের যে এই যে শিয়া বা সুন্নি, এই যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে না পারার কারণে কিন্তু শিয়া সুন্নি দ্বন্দ্বটা একটা ভিন্ন জিনিস, ধর্মীয় একটা না, এই ক্ষেত্রে এটা কিন্তু ইরানের ক্ষেত্রে হয়েছে। ইরানরা শিয়া মতাবলম্বী, তো সেটা থাকতেই পারে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই যে দেশে দেশে যুদ্ধ, এদিকে আমরা লক্ষ্য করছি আফগানিস্তান এবং পাকিস্তান, এর পরপরই আবার যুদ্ধ। হ্যাঁ, তো এখন যুদ্ধে আমাদের বিশ্ব চলছে, বিশ্বে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ইরান বনাম ন্যাটো, বিশেষ করে ইসরায়েল আমেরিকা থাকলেও আমেরিকা সেই তাদের ন্যাটোভুক্ত দেশগুলো তাদের পক্ষে রয়েছে। এদিকে আবার পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, তার কিছুদিন আগে হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধ। এখন যুদ্ধে চলছে সারা বিশ্বময় যুদ্ধ। এই এখন আমরা খুব মানে আশঙ্কা করছি, আমরা খুব মানে মানুষ হিসেবে আমরা অনেকটা ভীত সন্ত্রস্ত যে এই যুদ্ধটা কি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেয় কিনা। তৃতীয় বিশ্বযুদ্ধে এই প্ল্যাটফর্মটা যদি যে আসলে বিশ্বযুদ্ধটা যে হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছি সবচেয়ে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারী এবং শিশুরা। এবং কিছুদিন আগে যে আসলে ফিলিস্তিনের নারী এবং শিশুরাও কিন্তু মানে যুদ্ধ সেই পরিস্থিতি থেকে কিন্তু তারাও বাদ যায়নি। তো আমরা আসলে অনুষ্ঠানের কিছুটা শেষ প্রান্তে আপনার কাছে জানতে চাইব, যদি বিশ্বযুদ্ধ আসলে লেগেই যায়, সেক্ষেত্রে বাংলাদেশে আসলে কোন কোন খাতে কী কী বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, প্রভাব পড়তে পারে, এবং আমাদের দেশের সাথে বাংলাদেশের সাথে অন্য কোনো দেশের আসলে একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা একটু জানতে চাইছি। এটা আসলে একটা বিষয় হচ্ছে যে যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনে না। যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে ক্ষতি, যুদ্ধ মানে কি বলবো যে যুদ্ধ পৃথিবীতে অশান্ত করে দেয়। যেমনটা করে দেশকে তেমনটা করে সমাজ, দেশ এবং পরিবার পর্যন্ত যুদ্ধের, এবং এর এর যে ক্ষতি আমাদের সবাইকে বহন করতে হয়। আমরা লক্ষ্য করেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে এই ঘটনাগুলো ঘটে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেকগুলো দেশের এই যে তখন দুইটা মেরুতে যুদ্ধ হওয়ার পর একটা দেশের সাথে আরেকটা দেশের সে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সেই এই ব্লকের মধ্যে দিয়ে গেলে এই গ্রুপ এদের সাথে অবলম্বন করে। জাপান তখন এক পক্ষ, জার্মান এক পক্ষ, তারপর আমাদের রাশিয়া এক পক্ষ, আমেরিকা এক পক্ষ। এই যে একটা পক্ষের মধ্য দিয়ে তখন এটা বিশ্বযুদ্ধের দুইটা ব্লকে। আমরা ইরানকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি যে ইরানের যে পাশে রয়েছে, যে রাশিয়াও এখন পাশে দাঁড়িয়েছে, তারপর চীন রয়েছে, চীনের পাশাপাশি কি বলে উত্তর কোরিয়া রয়েছে। এই যে দেশগুলো রয়েছে এখানে পাশাপাশি ভাতৃপ্রতিম মুসলিম দেশগুলো ইরানের পাশে নাই বা থাকলো, কিন্তু বিশ্বের পরাশক্তি চীন এবং রাশিয়া তো তাদের পাশে রয়েছে, এবং তারা পারমাণবিক সমৃদ্ধ দুটি দেশ। এর মধ্যে পারমাণবিক সমৃদ্ধ আরেকটি দেশ উত্তর কোরিয়া। তিনটি পারমাণবিক সমৃদ্ধ তিনটি দেশ কিন্তু ইরানের পাশে রয়েছে। কাজেই ইরান সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,
বাংলাদেশের শ্রম বাজারে কোনো প্রভাব পড়বে কিনা? এটা খুব একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে আমাদের তো বিশাল একটা শ্রম বাজার রয়েছে মধ্যপ্রাচ্যে, হ্যাঁ, বিশেষ করে সৌদি আরব, কাতার, কাতার, কুয়েত, আরব আমিরাত, কুয়েত, জর্দান, হ্যাঁ, বাহরাইন, হ্যাঁ, ইরাকেও কিন্তু হ্যাঁ, আছে। ইরাকে রয়েছে, ইরাকে খুব কম রয়েছে। কম রয়েছে। এই দেশগুলোতে আমাদের অনেক লোক রয়েছে, এবং এই যে সকল শ্রমিক ভাইরা রয়েছে এর মধ্যে তাদের পরিবার অত্যন্ত চিন্তিত এবং শঙ্কার মধ্যে রয়েছে। সংখ্যার মধ্যে রয়েছে এখন প্রতিটা। আমাদের দেশের প্রথমেই যুদ্ধ হওয়ার পর আমাদের বর্তমান সরকার এবং সরকার মাননীয় প্রধানমন্ত্রী তিনিও সেখানে এই যে আমাদের দূতাবাসগুলো রয়েছে, দূতাবাসের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন, এবং তাদেরকে নিরাপত্তার জন্য, তারা নিরাপদ আশ্রয় থাকার জন্য তাদের প্রতি আমাদের বাংলাদেশিদের যারা শ্রমিক সেখানে রয়েছেন আহ্বান জানিয়েছেন। কিন্তু যারা দেশে এসছেন ছুটিতে, তারা আবার কেউ চিকিৎসার জন্য, কোনো পরিবারের একজন সদস্য আসছেন, তো এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশে দেখা গেল যে শুধুমাত্র চট্টগ্রাম থেকে দেখা গেলো 28টি ফ্লাইট বাতিল হয়েছে। গতকালকে ঢাকা থেকে তাও প্রায় 50টির কাছাকাছি ফ্লাইট বাতিল হয়েছে। এই যে ফ্লাইটগুলো, এই প্রতিদিন যে লোকগুলো বিদেশে যেত, আবার সেখান থেকে যে আমাদের যে যারা শ্রমিক ভাইরা সেখানে কাজ করে, তাদের যে রেমিটেন্স আমাদের দেশে একটা ভাড়া পড়বে, তারা তো রেমিটেন্স পাঠাতে পারবে না, কারণ ব্যাংকে লেনদেন হবে না। তারপরে যারা শ্রমিক ভাইনে কাজ করবে তারা কাজ করতে পারবে না। তো এইটার মধ্যে আবার যারা এখন মাঠে দুইটা দেশে, এর মধ্যে 2জন শ্রমিক ভাই আমাদের মারাও গিয়েছেন। তো এটা অত্যন্ত মানে খুবই দুঃখজনক, তাদের উদ্বেগের ব্যাপার। তাদের পরিজন, যে 2জন লোক মারা গিয়েছেন তাদের পরিজন অত্যন্ত এই যে স্বজন হারিয়েছেন, এবং তার উৎপাদনশীল লোককে হারিয়েছেন। যা যিনি আয় করেন, যে আয় উপার্জন যিনি করেন, উপার্জনশীল লোক যদি একটা পরিবার থেকে চলে যায়, তারা তো আসলে যে দিশেহারা হয়ে যান। তো আমরা মনে করি যে যারা আমাদের দেশে ভাই শ্রমিকরা এই সকল মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রয়েছে, তারা কষ্ট হলেও মানে পরিবারজনদের এবং বিশেষ করে নিজের জীবন বেঁচে থাকলে তো আয় করবেন। আগে বেঁচে থাকা দরকার প্রথমে, তারপরে আয় করা দরকার। কাজেই নিরাপদ জায়গায়, নিরাপদ দূরত্বে এবং পরিজনদের সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন, এটাই আমরা আশা করি। প্রিয় দর্শক, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ কখনোই মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। আমরা চাই যে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা চলছে, চলমান যুদ্ধকেন্দ্রিক যে অস্থিরতা, সেটা অচিরেই কেটে যাবে, এবং আরব দেশগুলো, প্রতিটা মুসলিম দেশ, তারা আলোচনার মাধ্যমে তাদের সেই সমস্যাটুকু সমাধান করবেন, এবং প্রবাসী ভাই যারা আছেন তারা যেন নিরাপদে থাকেন সেই কামনা করছি। দেখতে দেখতে আমরা আমাদের আজকের এই আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের এই আয়োজন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, দৈনিক বাংলা খবর পত্রিকার মেসেজে অথবা কমেন্ট বক্সে। সেই সাথে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশা জানিয়ে আমি সুমা মুৎসুদ্দি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।